ক্যাবের ডিগ্গি থেকে লাগেজ নামাচ্ছিল রনি। ততক্ষণে চারিদিকটা ভালো করে দেখে নিচ্ছিল রীতি। দোতলা বাড়িটার সামনে জমিটায় এককালে হয়তো বাগান ছিল, কিন্তু এখন কিছু ঝোপঝাড় ছাড়া বাগানের কোনো চিহ্নও নেই। অনেক দিন বাড়িটায় রং করা হয়নি, একটু বিবর্ণ হলুদ রং, জানালায় ফ্যাকাশে সবুজ রং। বেশ বড় বাড়ি, পুরনো দিনের মতো জানালাগুলো বড় বড়, মাটি থেকে প্রায় দরজা সমান উঁচু উঁচু, তাতে খড়খড়ি সাটা। সামনে মোটা মোটা থামওয়ালা লাল রঙের গোল বারান্দা। দরজা জানালা অবশ্য একতলা, দোতলা সবই বন্ধ। ক্যাব চালককে পেমেন্ট করে রনি কাছে আসতেই রীতি বলে, হ্যাঁ রে, এটা কি কোনো ভুতুড়ে বাড়ি নাকি? আশেপাশে তো কেউ থাকে বলে মনে হচ্ছে না। দোতলায় মানুষজন আছে? বাড়ির মালিক দোতলায় থাকেন, আর তুই তো বললি যে তোর সবুজ গাছপালা চাই, নীল আকাশ চাই, পাখি চাই, হেন চাই তেন চাই। বহু খুঁজে শেষে একটা এজেন্সির মাধ্যমে এই বাড়িটাকে পেয়েছি। এখান থেকে অফিস ট্রিপ পাবো তো। আমি সব খোঁজ খবর নিয়েই ভাড়া নিয়েছি রে। 20 কিলোমিটার পর্যন্ত গাড়ি দেয়, আর এই জায়গাটা সেক্টর 5 থেকে 19 কিমি, সুতরাং নো চিন্তা। রনি বারে বারে শিলিগুড়ি থেকে কলকাতায় আসতো শুধু বাড়ি দেখার জন্য। খোঁজ খবর নিয়ে 11 মাসের এগ্রিমেন্টে বাড়িটা ভাড়া নিয়েছে। ভেতরে ঢুকে সব কিছু দেখে রীতির বেশ পছন্দ হলো। বাইরে রং না থাকলেও ভেতরের দেওয়ালে ইমালশন পেন্ট, ফার্নিচারগুলো নতুনের মতো। দুটো বেডরুম, একটা হলো উইথ ওপেন কিচেন। রীতি মাস্টার বেডরুমটায় ঢুকে নিজের ট্রলিটা রেখে ঘোষণা করলো, এটা আমার ঘর, আর ওই বেডরুমে তুই থাকবি। সরি ম্যাডাম, এই বাড়িতে সবই হামারা, আলোক আলোক কুছ নেহি চলেগা। এটা আমাদের দুজনের বেডরুম, আর ওটা হলো অল পারপাস রুম। স্টাডি বলতে পারিস। কি কাপড় শুকানো, স্ট্যান্ড রাখার জায়গা, সব কিছু ওই ঘরটাকেই করব। রনি, ল্যান্ডলর্ডকে জিজ্ঞেস করেছিস এখানে হোম ডেলিভারি পাওয়া যাবে তো? নো ম্যাডাম, হোম ডেলিভারি অখাদ্য রান্না কেন খাবো? এটা আমাদের সংসার, আমরা দুজনে মিলে রাঁধবো আর খাবো। আমি রাঁধবো? দূর, তাহলে আর সেটা মুখে তোলার যোগ্যই হবে না। তুই রাঁধিস, আমি বরং অন্য কাজগুলো করব। না, আমি রাঁধবো আর তুই আমাকে হেল্প করবি। তাহলে দেখবি কিছুদিনের মধ্যে তুইও ভালো রাঁধতে পারছিস। রনি মানে রনি তার রীতি বা ঋত্বিকা দুজনে শিলিগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এই বছরই বিটেক করেছে। ক্যাম্পাসিংয়ে দুজনেই কলকাতায় দুটো আলাদা আলাদা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছে। 3 বছর ধরে ওরা স্টেডি রিলেশনশিপে আছে। কয়েক বছর পরে বিয়ে করার ইচ্ছা। এখন ওরা একসাথে থাকবে বলে এই বাড়িটা ভাড়ায় নিয়েছে। ভাড়ার এগ্রিমেন্ট পেপারে অবশ্য রীতিকে রনির কাজিন দেখানো হয়েছে। প্রথম প্রথম খুবই ভালো কাটছিল ওদের সময়। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যায়, লাঞ্চ যে যার অফিসেই করে। রাতে দুজনে মিলে রান্না করে, অফিস থেকে যাওয়ার সময়ে গাড়ি পায়। ফেরাটা নিজের নিজের সুবিধা মতোই ঘটে। ছুটির দিনে জমিয়ে রান্না করে রনি, রীতি তাকে হেল্প করে। রনির হবি রান্না, আর রীতির হবি হলো বার্ড ওয়াচিং। শনি রবিবারের অনেকটা সময় ক্যামেরা গলায় ঝুলিয়ে ঘুরে বেড়ায়। রীতি মেয়ে হিসেবে বেশ লম্বা, গায়ের রং মাজা মাজা, চোখ দুটো খুবই উজ্জ্বল আর সুন্দর, মাথা ভর্তি লম্বা চুল। আর রনি ছেলে হিসেবে মাঝারি উচ্চতার, গায়ের রং খুব ফর্সা, দেখতেও বেশ সুন্দর, হাসি খুশি আমোদে স্বভাবের ছেলে। রীতি আবার একটু চুপচাপ অন্তর্মুখী, সামান্য গম্ভীর প্রকৃতির মেয়ে। প্রচুর বই পড়ে, আপাতত ওর বার্ডার হওয়ার শখ জেগেছে। সেলিম আলীর বই কিনে পাখি চিনছে। রীতির মা ডিভোর্সি, শিলিগুড়ির একটা কলেজে বটানি পড়ান। আর রনিতের পুরুষানুক্রমিক ব্যবসা, হোটেল ক্যাটারিং সার্ভিস, চালু মিষ্টির দোকানের মালিক ওরা। রনিতের বাবা আর দাদা দুজনে ব্যবসার দেখাশোনা করে। বাড়ির ছোট ছেলে বলে রনিত খুবই আদরের। ওদের পারিবারিক বন্ধনটাও বেশ জোরালো। রীতি আবার 12 বছর পর্যন্ত বাবা মায়ের মধ্যে রোজ ঝগড়া, অশান্তি, কান্নাকাটি দেখেই বড় হয়েছে। তারপরে মায়ের ডিভোর্স হলো, আর ওর মা শিলিগুড়ির কলেজে জয়েন করলেন। আগে গুড়গাঁওতে পড়াতেন। বাবা ওর জন্য টাকা পাঠানোর কথা ছিল, কিন্তু তিনি আবার বিয়ে করেছেন এবং প্রায় ভুলে যেতেন পাঠাতে। ওর মা আর মামলা করতে চাননি, ডিভোর্সের মামলায় প্রচুর খরচ হয়ে গেছে। আজকাল মায়ের সাথে শিলিগুড়ির একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টরের বন্ধুত্ব নিয়ে অনেকেই গুজগুজ ফুসফুস করে। রীতির মাঝে মধ্যে পাগল পাগল লাগে। দুই বাড়ির কেউই জানে না যে ওরা এখানে একসাথে রয়েছে। যদিও রনির মা রীতির সাথে রনির রিলেশনশিপটা জানেন। জায়গাটা বড্ড ফাঁকা ফাঁকা, আশেপাশে অনেক দূর পর্যন্ত কোনো বাড়িঘর নেই। দোতলায় বাড়িওয়ালা থাকেন, লোকটাকে দেখতে কেমন গুন্ডার মতো, আর স্বভাবটাও খুব অদ্ভুত। রনি একদিন গেটের সামনে ওনাকে দেখে আলাপ করতে গেছিল।
উনি মুখের উপরে বলেছিল, আপনি টেনান্ট, মাসের প্রথমে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছেন কি না সেইটুকু সম্পর্ক আপনার সাথে গল্প গাছা করার আমার কোনো ইন্টারেস্ট নেই। রনি খানিকক্ষণ বোকাটে মুখ করে তাকিয়ে থেকে চুপচাপ চলে এসেছিল। লোকটা একাই থাকে, দরজায় তালা লাগিয়ে অফিস যায়, আবার সন্ধেবেলা তালা খুলে ঢোকে। রাতে রান্না বান্নার গন্ধ ভেসে আসে। রনির ধারণা বাড়িওয়ালাটি অত্যন্ত অসামঞ্জস্যিক। শনি রবিবারে ছুটির দিনে ভোরবেলায় উপর থেকে ভেসে আসে নারী কণ্ঠে আহির ভৈরবের সুর, বা অনেক রাতে দরবারি কানাড়ায় উচ্চাঙ্গ সঙ্গীত। রনিদের বাড়িতে গান বাজনার চর্চা আছে, তাই ও রাগ রাগিনী চেনে। রনি বলে, খুব উঁচু দরের গায়িকার গলা কিন্তু কোনো প্রতিযতসা গায়িকার চেনা গলা নয়, শুধুমাত্র তানপুরা বাজিয়েই গাইছেন। রনি বলে, মনে হয় পুরনো কোনো রেকর্ড বাজায় লোকটা। মাস দুয়েক আনন্দেই কেটে গেছিল। তারপর এক রবিবারে ওদের বাথরুমের গিজারটা ঠিকমতো কাজ করছিল না বলে রনি ওদের বাড়িওয়ালাকে ফোন করেছিল। বাড়িওয়ালা দেখতে এলেন, দেখে চলে যাবার পরে রনি রীতিকে বলেছিল, তুই ওনার সামনে এইভাবে শর্ট প্যান্টস পরে ঘুরছিলিস কেন? মিনিমাম একটা ক্যাপরি তো পরতে পারতিস। কেন, এটা কি অশ্লীল পোশাক যে আমি ওনার সামনে পরতে পারবো না? আমি বাড়িতে যা পরি তাই পরে রয়েছি। ল্যান্ডলর্ড আসবে বলে আমি কি বোরখা চাপিয়ে ঘুরবো? তোর সাথে কথা বলাই যায় না। আমি বলতে চেয়েছি যে বাইরের লোকের সামনে ডিসেন্ট ড্রেসেই থাকা উচিত। তুই নিজে কি পরে রয়েছিস তা দেখছিস না? আমি যেহেতু মেয়ে তাই আমাকে পা ঢেকে রাখতে হবে। রনি, তোর মাইন্ড সেটআপ পুরো মধ্যযুগীদের মতো, একটু আধুনিক হবার চেষ্টা কর। হ্যাঁ, তোর ধারণা তুই খুবই মডার্ন, আর আমি পুরো ফিউডালিস্টিক। এখানকার মানুষেরা এখনও তোর মতো মডার্ন হয়ে উঠতে পারেনি। ল্যান্ডলর্ড তোর দিকে আড়ে আড়ে তাকাচ্ছিল। সে 10 থেকে 50 বছর পর্যন্ত সব মেয়ের দিকেই পুরুষেরা তাকায়। মেয়েরাও সব উপেক্ষা করতে শিখে যায় একটু বড় হতে না হতেই। রীতির অনেক সময় খারাপ লাগে, ও না চাইলেও মাঝে মধ্যে রনির সাথে রাপ ব্যবহার করে বসে। রনির পুরো পরিবার ওর সাথে শনিবার সন্ধ্যায় স্কাইপে কথা বলে। তখন ও ব্রাত্যর মতো অন্য ঘরে চুপচাপ বসে থাকে, বুকের মতো সামান্য হিংসার চিনচিনানি অনুভব করে যখন রনি তার ফ্যামিলির সাথে হি হি হাহা করে। রীতির মা মাঝে মধ্যে যখন ওকে ফোন করেন তখন শুকনো গলায় শুধু কাজের কথাই বলেন, সাবধানে থেকেও পয়সা কড়ি বুঝে খরচ করবে এইসবই। কখনো বলেন না যে, রীতি তুই নেই আমার কেমন ফাঁকা ফাঁকা লাগে রে, কেমন আছিস সোনা? এইসব কথা হামেশা রনির মা রনিকে বলেই থাকেন। তখন অন্য ঘরে বসে রীতির বুকের মধ্যে কেমন একটা হিংসের জ্বালা অনুভব করে, আরও চুপচাপ বসে সিগারেট টানতে থাকে। একদিন যখন রনি বাড়ির সাথে গল্পগুজব করে ঘরে এসে রীতি সিগারেট টানছে, রনি বলে, বসে, তুই এই বদ্ধ অভ্যাসটা কবে ছাড়বি? আশেপাশে কেউ স্মোক করলে আমার কাশি হয়, তুই জানিস না? রীতিও তেরিয়া হয়ে উত্তর দেয়, তোর যখন কাশি হয় তখন এ ঘরে আসার দরকারই বা কি? যা আবার ওই ঘরে গিয়ে মায়ের আদর খাগে যা। রনিও রেগে উত্তর দেয়, প্রশ্নটা আমার প্রবলেম নিয়ে নয়। সারা পৃথিবীতে স্মোকিংয়ের খারাপ এফেক্ট নিয়ে কত প্রচার চলছে, সেই সব জেনে ওই খারাপ হ্যাবিট তুই ছাড়ছিস না। আমার পয়সায় আমি সিগারেট খাই কি মদ খাই তাতে কোন শালার কি? তুই তো প্রথম থেকেই জানিস যে আমি সিগারেট খাই। যদিও আমি তোর শ্বশুরের পুত্র, কিন্তু তাই বলে আমাকে শালা ফালা বলার রাইট তোর নেই। আবার একটা ফাটাফাটি ঝগড়া হয়ে গেল। সেই রাতে আলাদা ঘরে শুয়ে রীতি নিঃশব্দে কাঁদতে থাকে আর মনে মনে ভাবে, কেন আমি সব সময় আগ বাড়িয়ে খারাপ কথা বলি। মনে মনে ভাবে আর বলবে না, কিন্তু নিজেকে চেক করতেও পারে না। কয়েকদিন পরে আবার লেগে যায় দুজনের মতো সামান্য কোনো না কোনো ছুতোনা। তাই যেমন একদিন সন্ধ্যায় রনির ফিরতে বেশ দেরি হচ্ছিল। ফিরল যখন তখন মুখটা লাল, অসুস্থ দেখাচ্ছে। ফিরেই বলল, ভীষণ মাথা ধরেছে রে, কড়া করে কফি বানা, মনে হয় জ্বর আসছে। কফি খেয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছিল। রীতি কপালে হাত দিয়ে দেখে বেশ জ্বর এসেছে। ওকে একটা অ্যাসিপিরিন দিয়ে রান্না করতে গেল, ভাত বানিয়ে খেতে রেখেছিল। খেতে এসে রনি চেঁচালো, শুধু ডিম আর আলু শুদ্ধ দিয়ে কি করে খাবো? একটু ডালও কি বানাতে পারতিস না? আমাদের বাড়িতে সন্ধ্যা মাসি কাজে না এলে আমরা এরকম সেদ্ধ ভাতই খাই। আমি কি তোকে কোনোদিনও এরকম খাইয়েছি? সামান্য রান্নাও শিখলি না। আসলে শেখার কোনো ইচ্ছেও তোর নেই। না, নেই, আমাদের বাড়িতে 7 গোষ্ঠীতে কেউ রাঁধে না। আমার দ্বারা ওই রকম 10 পদে রান্না সম্ভব নয়। কি বলতে চাইছিস পরিষ্কার করে বল। তোদের বাড়ির সবাই ইন্টেলেকচুয়াল আর আমার বাড়ির সবাই রাঁধুনে বামুন? আমি এটা বলিনি, তুই আগ বাড়িয়ে নিজেই বলেছিস। যদি নিজেই ক্লেম করিস তবে তাই। ইন্টেলেকচুয়ালের আয়েসি কি তাইসি। তবু যদি পুরো শিলিগুড়ি তোর মায়ের কেচ্ছার কথা না জানতো। ওই জন্যই তো বরের ঘরে ঠাঁই হয়নি।
রীতির মাথার মধ্য যেন আগুন জ্বলে। অন্ধ রাগে সে রনির উপরে ঝাঁপিয়ে পড়ে, ওকে আঁচড়াতে কামড়াতে থাকে। রনিও রীতির হাত শক্ত করে ধরে মুচড়ে দিয়েছিল। মারপিট শেষ হলে দুজনের ঘর ভাগ হয়ে যায়। রাতে বরফ জলে ভেজানো কাপড় হাতে জড়িয়ে রীতি নিঃশব্দে কাঁদে, ভাবে ভুল হয়ে গেছে। 3 বছর ধরে যেই রনিকে সে চিনতো, এই ছেলেটা সেই রনি নয়। বিয়ের আগেই তার পরিবার নিয়ে কুৎসিত কথা বলছে, হাতে কালশিটে ফেলে দিয়েছে। এর সাথে সারাটা জীবন সে কিভাবে কাটাবে? পরের পুরো সপ্তাহ সে ফুল হাতা শার্ট পরে অফিস করেছে, সম্ভবপর সব রকম খোঁজ চালিয়েছে একটা থাকার জায়গার খোঁজে। রনির সাথে বাক্যালা বন্ধ, রাতের খাবার দুজনে বাইরে থেকে কিনে আনে। পরে উইকেন্ডে রনি এসে বলে, তুই আমার সাথে কথা বলছিস না, কিন্তু এমন একটা জিনিস চোখে দেখে তোকে না বলেও থাকতে পারছি না। উপরে ল্যান্ডলর্ড ছাড়াও কেউ একজন থাকে, আমি নিজের চোখে 2 দিন দেখেছি। প্রথমবার ভেবেছিলাম চোখের ভুল, কিন্তু কাল বিকেলে আবার উপরের বারান্দায় আমি কারুর ছায়া দেখেছি। মনে হলো কোনো মহিলা হবেন। তারপর দেখি দরজায় যেমনটি তালা লাগানো থাকে তেমনটিই লাগানো আছে। মনে হয় ওই গুন্ডাটা কোনো মহিলাকে আটকে রেখেছে ঘরের মধ্যে। আমার কি পুলিশকে ইনফর্ম করা উচিত? তখন রীতিরও মনে হয় সে এক শনিবার পিছনের বাগানে সিগারেট খেতে গেছিল। ঘরে খেলে রনির অসুবিধা হয় তাই। ওরও মনে হয়েছিল নাইটি পরা কারুর ছায়া উপরের ঘরে। রীতি বলে, পুলিশকে ইনফর্ম করার আগে আমাদের কনফার্ম হওয়া উচিত সত্যিই কোনো মহিলাকে লোকটা আটকে রেখেছে কিনা। কিন্তু আমরা কিভাবে কনফার্ম হব? লোকটা তো দরজায় তালা লাগিয়ে অফিস যায়। কোনো ছুতো যদি চেষ্টা করি উপরে যাওয়ার অ্যালাউ করবে কেন? লোকটা সিঁড়িঘরের দরজা দিয়ে উপরে যায়। একতলা থেকে দোতলা যাবার আরও একটা দরজা তো আছে আমাদের দিকে, তাতে কি হলো? লোকটা তো সেই দরজা ওই দিক থেকে বন্ধ করে রেখেছে। দরজার এইদিকে হ্যাচ বোল্ট লাগানো, ওইদিকে মনে হয় শুধু ছিটকিনি বন্ধ। লোকটা যখন বাড়িতে থাকে অনেক সময় সিঁড়ি ঘরে ঢোকার দরজাটা খোলাই থাকে। তখন যদি চুপি চুপি ওই ছিটকিনিটা খুলে আসা যায়, তবে লোকটা যখন অফিসে যাবে তখন আমরা এই দিক দিয়ে উপরে গিয়ে দেখতে পারি সত্যিই কাউকে গুন্ডাটা আটকে রেখেছে কিনা। রীতি আর রনি তককে তককে থাকে না, ওদের মধ্যে ভাব হয়নি, বরং একটা শান্তিপূর্ণ সহাবস্থান চলেছে। দুজনেই অফিসের টিম লিডারকে বলে ইভিনিং ডিউটি নিয়েছে, তাই বেলায় অফিস যায়। একদিন সিঁড়ির দরজা খোলা দেখে রনি চুপি চুপি গিয়ে ওইদিকে ছিটকানিটা খুলে এসেছে। ওদের দিক থেকে বন্ধই আছে, তাই বাড়িওয়ালা বুঝতে পারেনি। বাড়িওয়ালা দরজায় তালা লাগিয়ে চলে যাবার পরে ওরা সিঁড়ি বেয়ে চুপি চুপি দোতলায় যায়। দোতলা জানালা দরজা প্রায় সবই বন্ধ, তাই খানিক আবছায়া অন্ধকার হয়ে রয়েছে ঘরদোর। রীতি ভেজানো দরজা খুলে শোবার ঘরে মুখ যেই বাড়িয়েছে, এক নাইটি পরা মহিলা কেমন একটা আওয়াজ করে ওঠে। ভয় পেয়ে ওরা দূর দাঁড় করে পালিয়ে এসেছিল একতলায়। সন্ধ্যাবেলা ল্যান্ডলর্ড বেল বাজালো, ওরা জানতো লোকটা আসবে তাই তৈরি ছিল। লোকটা এসে কোনো ভূমিকা ছাড়াই বলল, আপনারা কাল পরশুর মধ্যেই ঘর ছেড়ে দেবেন। আমি প্রথমেই বলে রেখেছিলাম অতিরিক্ত কৌতূহলী ভাড়াটে আমি রাখবো না। আপনারা ট্রেস পাস করেছেন, আমার অবর্তমানে আমার বাড়িতে ঢোকার জন্য আমি আপনাদের পুলিশে দিতে পারি তা জানেন? রনি তেরিয়া হয়ে উত্তর দেয়, আপনার মতো লোকের বাড়িতে আমরাও থাকতে চাই না। আপনি একজন মহিলাকে তালা বন্ধ করে আটকে রেখেছেন, আমরাই কাল পুলিশের কাছে যাব ভাবছি। লোকটা হো হো করে হেসে উত্তর দেয়, যান যান পুলিশের কাছে যান, আমি আটকে রেখেছি আমার স্ত্রীকে। এখন ওই মহিলা স্ত্রী হয়ে গেলেন, স্ত্রীকে কি কেউ তালা বন্ধ করে আটকে রাখে? শোনো ছোকরা, মিথ্যে কথা তোমরাই বলেছ। এই মেয়েটি যে তোমার বোন নয় সেটি গিজার খারাপের দিনে এসেই আমি বুঝেছিলাম, কিন্তু আমার শুধু রেন্টের টাকাটাই মতলব, তাই কিচ্ছু বলিনি। লোকটা তার পকেট থেকে পার্স বের করে একটা ফটো দেখায়, প্রায় রীতির বয়সে একটা মেয়ের ফটো। মেয়েটা অপূর্ব সুন্দরী। লোকটা বলে আমার স্ত্রীর কম বয়সের ছবি। আর তার গানের গলা নিশ্চয়ই শুনেছ। এখন মনে হচ্ছে তোমরা তাকে দেখতে পাওনি ঠিক করে। চলো উপরে চলো, আমার স্ত্রীকে দেখে আসবে। লোকটার কথায় ওরা আবার উপরে যায়। ঘরে মৃদু আলো জ্বলছে। লোকটা গিয়ে মহিলাকে নিয়ে আসে, বলে বেলু এরা আমাদের নিচে থাকেন, আজ এরাই উপরে এসেছিলেন। মহিলা পিছনে ফিরেছিলেন, ঘুরিয়ে দিতেই রনি আর রীতি অতি কষ্টে নিজেদের আটকে ওঠার আওয়াজ আটকায়। মহিলার মাথায় একটা কাপড় আটকানো, কিন্তু মাথায় যে চুল নেই তা বোঝাই যাচ্ছে। মুখের একদিকে চামড়া পুড়ে গিয়ে দাঁত বেরিয়ে রয়েছে, চোখ দুটো গলে গেছে, আর গলা বুকের উপর দিকে চামড়া কুঁচকে গিয়ে এক হয়ে গেছে। লোকটি মহিলাকে বলেন, এরা আমাদের বাড়িতে প্রথমবার এসেছেন, একটু চা বানাবে ওদের জন্য? মহিলা ধীরে ধীরে কিচেনের দিকে চলে যান। বাড়িওয়ালা আস্তে আস্তে বলেন, ঈশ্বর বেলুর চোখ কেড়ে নিয়েছেন বটে, কিন্তু অন্য ইন্দ্রিয়গুলোকে আরও তীক্ষ্ণ বানিয়ে দিয়েছেন। ও তোমাদের দেখতে পায়নি ঠিকই, কিন্তু অনুভবে বুঝেছে যে কেউ বা কারা উপরে উঠে এসেছে। আজকাল গ্যাস জ্বালিয়ে টুকটাক কাজও করতে পারে।
পরিস্থিতি সবচেয়ে বড় শিক্ষক, সে সব কিছুই শিখিয়ে দেয়। ও আর আমি একই পাড়ায় বড় হয়েছি। ও ছিল আমার বন্ধুর বোন, পড়াশোনায় ভালো, দেখতেও অপূর্ব সুন্দরী। ছোট থেকে ওকে আমার ভালো লাগতো, কিন্তু আমি বা ওর দাদা কেউই তেমন পড়াশোনা শিখিনি। দেখতেও যে আমি ভালো না সে তো তোমরা দেখতেই পাচ্ছ। তাই আমার ভালো লাগাটা নিজের মধ্যেই লুকিয়ে রেখেছিলাম। বেলুর পেছনে প্রচুর ছেলে লেগেছিল, ও কিন্তু কারোর দিকে ফিরে চায়নি। ওর ইচ্ছে ছিল গান নিয়ে এগোবার, কিন্তু এক নির্বোধ শয়তানের তা সহ্য হলো না। প্রত্যাখ্যানের জ্বালায় সে ওর মুখে অ্যাসিড ছুঁড়ে মেরেছিল। রাস্তায় পড়েছিল। খবর পেয়ে আমি ওকে দৌড়ে স্পট থেকে তুলে হাসপাতালে নিয়ে যাই। ওর দাদাটা এতটাই স্বার্থপর যে খরচের ভয়ে ওকে একদিনও হাসপাতালে দেখতে পর্যন্ত যায়নি। মাসের পর মাস হাসপাতালে নেটের ঘোরটোপে পড়েছিল। বাঁচার কথাই ছিল না। বহু কষ্টে প্রাণে বেঁচেছে, কিন্তু চোখ নষ্ট হয়ে গেছে, গলার স্বর চলে গেছে, এমনকি খাদ্য নালীরও ক্ষতি হয়ে গেছে। ওকে বাঁচাতে আমার ব্যবসার শেষ মূলধনটুকু খরচ করে ফেলেছি। যাদবপুরে দোতলা বাড়ি ছিল, তাও বেচে দিয়েছি। ওর দাদার সাথে আর কোনো যোগাযোগও নেই। আপদ বিদেয় হয়েছে বলে বরং সে নিশ্চিত হয়েছে। তবে যে অ্যাসিড ছুঁড়েছিল তাকে আমি ছাড়িনি। পুলিশের পেছনে পড়ে থাকার জন্যই হোক বা ভগবানের ইচ্ছার জন্যই হোক, লোকটার দীর্ঘ সাজা হয়েছে। ওর গান তো শুনেছ নিশ্চয়। এখন আর ও গান দূরে থাক, কথাই বলতে পারে না। গো গো করে যা বলে তা শুধু আমিই বুঝি। শক্ত খাবার খেতে পারেনি বহুকাল, আজকাল সেমি সলিড খাবার খেতে পারছে। আমি কাজে যাবার সময় তালা বন্ধ করে যাই, ভয় লাগে যে ওর কমজোর অবস্থার সুযোগ নিয়ে কেউ বা কারা যদি ওর উপরে হামলা চালায়, তবে ও বিন্দু মাত্র বাধা দিতে পারবে না। অনেক ক্ষতি হয়েছে, কিন্তু তবুও তো বেঁচে আছে। রাতে ঘুমের মধ্যে যখন ওর মৃদু শ্বাসের আওয়াজটা পাই, তখন ওকে বাঁচিয়ে দেবার জন্য ঠাকুরের কাছে কৃতজ্ঞ হই। আবার এও ঠিক, ওর এই অবস্থা না হলেও কোনো দিনই আমার হতো না। রীতি ও রনি একটা ঘোরের মধ্যে নিচে চলে এসেছিল। সেদিন রাতে আবার ওরা একসাথে ওদের পুরনো বিছানায় শুয়েছিল। রনি বুঝতে পারছিল রীতি দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে কাঁদছে। ও রীতির মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলে, সরি সোনা, আমায় মাফ করে দে। আমি তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছি রে। আমি তো জানি তোর ট্রমাটিক চাইল্ডহুডের কথা, তবু আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ছোটোখাটো ইগো এসে দাঁড়ায় সম্পর্কের মধ্যে, আর ঘুণ পোকার মতো রিলেশনকে নষ্ট করে দেয়। আমি আর কখনো এমন করব না। তুইও আমায় একটু হেল্প করিস। রীতি বলে, না, আমিই তো প্রথমে খারাপ কথা বলেছিলাম। উপরের ভদ্রলোক যেমন মন প্রাণ সমর্পণ করে ভালোবেসেছেন, আমরা কেন তেমনটি পারি না রে? আমি যদি অসুখে, অ্যাক্সিডেন্টে বা বুড়ো হয়ে কুৎসিত হয়ে যাই, তবেও কি তুই ওই লোকটার মতো ভালোবাসবি আমায়? রনিরও চোখে জল চলে আসে। ফিসফিসিয়ে বলে, জানি না রে, আমি সত্যিই কি করব জানি না রে, কিন্তু বিশ্বাস কর আমি তোকে সব অবস্থাতেই ভালোবাসতে চাই। শুধু তুই আমার পাশে থাকিস, কাছে থাকিস চিরকাল। তো বন্ধুরা, ভালো থেকো।